গল্পের নাম এক আকাশ ভালোবাসি। রচনায় নিশাত জাহান নিশি। গল্পের অষ্টম পর্ব। শুনশান রাস্তায় মুহিত একা হেঁটে চলছে। মাঝে মাঝে দু একটা পথচারীর সাথে ও দেখা হচ্ছে। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে মুহিত হেঁটেই চলছে। দৃষ্টি তার রাস্তার আশেপাশে। মনে হচ্ছে কিছু একটার জন্য সে অপেক্ষা করছে। প্রায় ৫ মিনিট পর মুহিত হঠাৎ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। দূর থেকে শো শো বেগে একটা গাড়ি এগিয়ে আসছে মুহিতের দিকে। গাড়িটাকে দেখে মুহিত একটা স্বস্তির শ্বাস ছাড়ল। মুহিতকে দেখে মনে হচ্ছে সে আপাতত বেশ নিশ্চিন্ত। এতক্ষণ যাবৎ সে এই গাড়িটার জন্যই অপেক্ষা করছিল। গাড়িটা নিঃশব্দে মুহিতের সামনে এসে থামল। মুহিত আগ পাস না ভেবে গাড়িতে উঠে পড়ল। ড্রাইভিং সিটের পাশের সিটে বসেছে মুহিত। পাশের লোকটার দিকে তাকিয়ে মুচকি হেসে মুহিত সামনের দিকে চোখ ফিরিয়ে নিল। লোকটাও মৃদু হেসে গাড়িটা স্টার্ট করে দিল। ঘড়িতে সকাল ৮টা। রূপ আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। পিটপিট চোখে পাশের দিকে তাকাল। মুহিতকে পাশে দেখতে না পেয়ে রূপ শোয়া থেকেই পুরো রুমে চোখ বুলাতে লাগল। দরজাটা হালকা ভেজানো। রূপ মৃদু হেসে শোয়া থেকে উঠে বড় একটা হাই তুলে বলল, মুহিত নিশ্চয়ই ড্রয়িং রুমে বসে কাজ করছে। আমি বরং শাওয়ারটা নিয়ে ওর জন্য নাস্তা রেডি করি। রূপ মুচকি হেসে শাড়িটা গায়ে জড়িয়ে কাবার্ড থেকে আরেকটা শাড়ি নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। প্রায় আধ ঘন্টা শাওয়ার নিয়ে রূপ ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়াল। আয়নার দিকে তাকিয়ে রূপ টাওয়াল দিয়ে চুল মুছছে আর মুচকি হেসে বলছে, হানিমুনে যাওয়ার পর পরই বেবির প্ল্যানিং করতে হবে। বাড়িতে একা একা আর ভালো লাগে না। মুহিত ও সারাদিন থাকে বাইরে বাইরে। আমি রুমে একা পড়ে থাকি। আমাদের ছোট্ট একটা গুলুমুলু বাবু হলে তো আমাকে আর রুমে একা বসে থেকে বোর হতে হবে না। ওর সাথেই হাসি খুশিতে সারা দিন কেটে যাবে। রূপ কথাগুলো বলে দাঁত বের করে হেসে টাওয়ালটা নিয়ে ব্যালকনির দৌড়িতে ছড়িয়ে দিল। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে রূপ রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সোফার দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল। মুহিতকে কোথাও দেখা যাচ্ছে না। রূপ ভেজা চুলগুলো খোপা করেই কিচেন রুমের দিকে চলে গেল। কিচেন রুমেও মুহিতকে দেখতে না পেয়ে রূপ বেডরুমের পাশের রুমটায় চলে গেল। ওই রুমটা ও পুরো খা খা করছে। শূন্যতায় ভর্তি। রূপ কয়েকটা শুকনো ঢোক গিলে ফ্ল্যাট থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। নিচতলার ফ্ল্যাটের কলিং বের অনবরত চেপে রূপ বড় বড় শ্বাস নিচ্ছে আর এদিক সেদিকে তাকাচ্ছে। পুরো বাড়িটা চোখ বুলিয়ে দেখছে রূপ। না কোথাও মুহিতকে দেখা যাচ্ছে না। বাড়িটা নীরবতায় তলিয়ে আছে। পরপর কয়েকবার কলিং বেল চাপার পর মারজানা চৌধুরী দরজা খুলে পিটপিট চোখে রূপের দিকে তাকাল। উনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি মাত্র ঘুম থেকে উঠেছে। রূপ হাঁফাতে হাঁফাতে মারজানা চৌধুরীর হাত চেপে ধরে বলল, আন্টি, মুহিত কি আপনাদের ফ্ল্যাটে এসেছে? রূপের ভয়ার্ত ফেইস দেখে মারজানা চৌধুরী বেশ উদ্বিগ্ন হয়ে বলল, না রূপ, মুহিত তো আমাদের ফ্ল্যাটে আসেনি। কেন, কি হয়েছে? রূপ আর এক মুহূর্ত দেরি করল না। মারজানা চৌধুরীর হাতটা ছেড়ে বাড়ি থেকে বের হয়ে সোজা রাস্তায় চলে গেল। রাস্তায় পাগলের মতো ছুটাছুটি করছে রূপ। আর চিৎকার করে মুহিত মুহিত বলে চেঁচাচ্ছে। অঝরে ঘামছে রূপ। সাথে চোখের জল ছেড়ে ও কাঁদছে। এক প্রকার উন্মাদ হয়ে গেছে সে। রাস্তার লোকজন হা করে রূপের দিকে তাকিয়ে আছে। মারজানা চৌধুরী রূপের পিছু পিছু রাস্তায় চলে এলো। রূপের পাগলামি দেখে উনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে রূপের পাগলামি বেড়ে গেল। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির রাস্তা ক্রস করে অন্য রাস্তায় মোড় নিল। মারজানা চৌধুরী আর দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়াতে দৌড়াতে রূপের পিছু নিয়ে পিছন থেকে রূপের হাত ধরে ফেলল। রূপ কাঁদছে আর চিল্লিয়ে বলছে, আন্টি, আমার হাতটা ছাড়ুন। আমাকে মুহিতের অফিসে যেতে হবে।
মুহিত হয়তো আমাকে না বলেই অফিসে চলে গেছে। ওকে একবার চোখের দেখা দেখেই চলে আসব। ওকে একটা নজর দেখার জন্য আমার মনটা উতলা হয়ে আছে। প্লিজ ছাড়ুন আমায়। মার্জানা চৌধুরী রূপের হাতটা শক্ত করে ধরে বলল। তুমি এত সিউর কি করে হচ্ছ রূপ? মুহিত যে অফিসেই আছে এটা তুমি কি করে জানো? আমার জানা মতে মুহিত তোমাকে না বলে রুমের বাইরে ও পা রাখে না। সেখানে অফিস তো দূরে থাক। রূপ চোখের জল মুছে মার্জানা চৌধুরীর দিকে তাকিয়ে বলল। হুম আন্টি, আপনি তো ঠিকই বলেছেন। মুহিত আমাকে না বলে কোথাও যায় না। তবে আজ কোথায় গেল মুহিত? আমার মনটা বড্ড কুহ গাইছে আন্টি। কিছু একটা হয়েছে আমার মুহিতের সাথে। যে করেই আমাকে মুহিতের কাছে পৌঁছাতে হবে। রূপ মার্জানা চৌধুরীকে ক্রস করে দৌড়াতে দৌড়াতে বাড়ির রাস্তায় মোড় নিল। বাড়ির ভিতর ঢুকে রূপ এক ছুটে ফ্ল্যাটে চলে এলো। বেডরুমে ঢুকে রূপ ডেস্কের উপর থেকে ফোনটা হাতে নিয়ে কাপা কাপা হাতে মুহিতের নাম্বারে ডায়াল করল। কয়েকটা শুকনো ঢোক গিলে রূপ ফোনটা কানের কাছে ধরল। কলটা ঢুকছে না মুহিতের নম্বরে। বারবার তিনটা টুং ঠাং শব্দ করে ফোনটা কেটে যাচ্ছে। দ্বিতীয়বার ডায়াল করার সাথে সাথে ফোনটা সুইচ অফ বলছে। রূপের চোখে আবারও অজস্র জলের ছুটাছুটি শুরু হল। গড়গড়িয়ে রূপের চোখ থেকে পানি পড়ছে। রূপ হাল না ছেড়ে বারবার মুহিতের নাম্বারে কল করেই যাচ্ছে। বারংবারই ফোনটা সুইচ অফ আসছে। রূপ মাথায় হাত দিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাঁটু ভাঁজ করে রূপ শাড়ির আঁচল মুঠ করে ধরে বুক ফাটা চিৎকার দিয়ে বলল। মুহিত, তুমি কোথায়? কোথায় চলে গেলে আমাকে কিছু না বলে? ফোনটাও বন্ধ করে রেখেছ। আমি তোমার সাথে কন্ট্রাক্ট করব কি করে মুহিত? প্লিজ আমাকে একটা পথ দেখাও। অন্তত একটা পথ ছেড়ে যেতে। আমি না হয় সে পথ অনুসরণ করে তুমি অবধি পৌঁছে যেতাম। মার্জানা চৌধুরী রুমের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপের কান্না দেখছে আর চোখের জল ছাড়ছে। রূপ বিধ্বস্ত অবস্থায় নিজেকে তুলে ধরেছে। যেখানে বদ্ধ উন্মাদ ও হার মানবে। রূপ কাঁদতে কাঁদতে হাতে থাকা ফোনটার দিকে আবার তাকাল। খুব মনোযোগ দিয়ে রূপ কারো নাম্বারে ডায়াল করছে। ফোনটা কানের কাছে ধরে রূপ 1 মিনিট চুপ থেকে কান্নার স্পিড বাড়িয়ে জোরে জোরে চেঁচিয়ে বলল। মৃন্ময় ভাই, তুমি কোথায়? প্লিজ তাড়াতাড়ি এ বাড়ি চলে এসো। মুহিতকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মন বলছে মুহিত ভালো নেই। প্লিজ তুমি একবার এ বাড়িতে এসো। মৃন্ময় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। শার্টের বোতামও লাগাচ্ছিল। রূপের কথা শুনে মৃন্ময় শার্টের বোতামও ছেড়ে চোখে মুখে ভয় নিয়ে রূপকে উদ্দেশ্য করে বলল। এই রূপ, এসব তুই কি বলছিস? মুহিতকে পাওয়া যাচ্ছে না মানে? মুহিত কোথাও নেই ভাইয়া। ঘুম থেকে উঠেই আমি মুহিতকে খুঁজছি। পুরো বাড়ি খুঁজেছি। এলাকাটা ও ঘুরে ঘুরে দেখেছি। ওর ফোনটাও বন্ধ আসছে। হয়তো অফিসে গেছে। অফিসে গেলে আমাকে বলে যেত। অন্তত ফোনটা অন রাখত। কিন্তু না, ওর ফোন অফ। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বারবার সুইচ অফ বলছে। আমার মন বলছে কিছু একটা হয়েছে। আমার মুহিত ভালো নেই। ওকে ওকে, তুই কান্না থামা। আমি এখনই আসছি। আসার পথে ওর অফিসে খোঁজ নিয়ে আসব। তুই শান্ত হ। আমি মারুকে নিয়ে আসছি। রূপ ফোনটা কান থেকে সরিয়ে আবারও চিল্লিয়ে চিল্লিয়ে কান্না জুড়ে দিল। চোখ মুখ লাল হয়ে একাকার হয়ে গেছে রূপের। গতকাল রাতে মারু আর মৃন্ময়ের মধ্যে ঠোকাঠোকি হয়েছিল। বাড়ি ফিরে মৃন্ময় খুব রাগ দেখিয়েছিল। যার জের ধরে মারু মৃন্ময়ের উপর রেগে আছে। মৃন্ময়ের সাথে কথা বলা টোটালি অফ। ঘুম থেকে উঠে মারু ইচ্ছে করে রুমে আসছে না। কিচেন রুমে অযথা ঘুরপাক খাচ্ছে।
মৃন্ময় কোনো রকমে দৌড়ে রুম থেকে বের হয়ে কিচেনে ঢুকে মারুকে টানতে টানতে কিচেন রুম থেকে বের হয়ে সোজা বাড়ির বাইরে চলে এলো। বাড়ির বাকিরা এখন যার যার রুমে, তাই কোনো উটকো প্রশ্নের মুখে পড়তে হয়নি মৃন্ময়কে। মৃন্ময় মারুকে টানতে টানতে নিয়ে গাড়ির ভিতর বসিয়ে দিল। মারু চোখ লাল করে ড্রাইভিং সিটে বসা মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, এই আপনি আমাকে নিয়ে এত টানা হেছড়া করছেন কেন? সমস্যা কি আপনার? মৃন্ময় হাই স্পিডে গাড়ি ছেড়ে সামনের দিকে তাকিয়ে বলল, মুহিতকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রূপ খুব কান্নাকাটি করছে। আমরা এখন রূপের কাছে যাচ্ছি। মারু কয়েকটা শুকনো ঢোক গিলে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, কি বলছো এসব? কোথায় গেল মুহিত? জানি না, তবে ওর অফিসে খুঁজে দেখতে হবে। প্রায় 15 মিনিট পর মৃন্ময় মুহিতের অফিসের সামনে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে মারুকে উদ্দেশ্য করে বলল, মারু তুমি এখানেই বসো, আমি ভিতরে গিয়ে দেখে আসি মুহিত আছে কিনা। হয়তো কাজের চাপে রূপকে কিছু না জানিয়ে অফিসে চলে এসেছে। ফোনের ব্যাটারিও খতম হয়ে গেছে, তাই কন্ট্রাক্ট করতে পারছে না। মারুর উড়ের আশা না করে মৃন্ময় দৌড়ে অফিসের ভিতর ঢুকে গেল। মারু গাড়িতে বসে ছটফট করছে। ভয়ে ওর গা থেকে ঘাম ঝরছে। প্রায় 10 মিনিট পর মৃন্ময় দৌড়ে এলো গাড়িতে। গাড়ির সিটে বসে মৃন্ময় গাড়িটা স্টার্ট করে মারুর দিকে তাকিয়ে বলল, অফিসে আসেনি মুহিত? নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, যা আমাদের ধারণার বাইরে। মৃন্ময় আবারও ফুল স্পিডে গাড়ি ছেড়ে দিল। মারু রূপের জন্য টেনশনে মরছে। মারু জানে রূপ হয়তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। ওই দিকে রূপ ফ্লোরে বসে হাঁটু ভাঁজ করে কেঁদেই চলছে। চেঁচিয়ে কাঁদছে সে। মারজানা চৌধুরী অনেক চেষ্টা করে ও রূপকে শান্ত করতে পারছে না। এক প্রকার হাত পা ছুড়াছুড়ি কাঁদছে সে। এর মাঝেই রূপের ফোন বেজে উঠল। মারজানা চৌধুরী ফ্লোর থেকে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রূপের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, রূপ, তোমার মামু কল করেছে। রূপ হাঁটু থেকে মুখটা উঠিয়ে কাঁদতে কাঁদতে ফোনটা পিক করে ওর মামুকে উদ্দেশ্য করে বলল, মামু আমার মুহিতকে কোথাও খুঁজে পাচ্ছি না। সকাল থেকে ওকে আমি পাগলের মতো খুঁজছি। আমার মুহিত ভালো নেই মামু। কেউ আমার মুহিতকে আমার থেকে আলাদা করে দিয়েছে। মুহিতকে খুঁজতে হবে আমার, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। প্লিজ তুমি তাড়াতাড়ি এসো মামু, আমাকে হেল্প করো। রূপের মামু মিস্টার হাসিব আহমেদ বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ইস, দেশে পা রাখতে না রাখতেই এমন একটা খারাপ নিউজ শুনতে হলো। আমি বাংলাদেশ এয়ারপোর্টে আছি রূপ। ভেবেছিলাম তুমি আর মুহিত এসে আমাকে পিক করবে, কিন্তু দেখো এর আগেই একটা অনর্থ ঘটে গেল। তুমি চিন্তা করো না রূপ, আমি ঘন্টা খানিকের মধ্যে আসছি। মামু তোমার পাশে আছি। রূপ হেঁচকি তুলে কেঁদে বলল, তাড়াতাড়ি এসো, আমার মুহিতকে খুঁজে দাও। মিস্টার হাসিব ফোনটা কেটে একটা লোকাল বাসে উঠে রূপের বাড়ির উদ্দেশ্যে রওনা হল। খুব তাড়াহুড়োয় আছে উনি। খুব শীঘ্রই রূপের কাছে পৌঁছাতে হবে। রূপ বেশ ভেঙে পড়েছে। রূপের পাশে এখন ছায়ার মতো দাঁড়াতে হবে। মৃন্ময় আর মারু এতক্ষণে রূপদের ফ্ল্যাটে পৌঁছে গেছে। রুমে ঢুকেই ওরা রূপকে এলোমেলো অবস্থায় দেখতে পেল। কাঁদতে কাঁদতে নিজেকে অগোছালো করে তুলেছে রূপ। হাত পায়ের ছুড়াছুড়িতে পর্ণের শাড়িটাও খুলে খুলে পড়ছে। ভেজা চুলগুলো জট পাকিয়ে গেছে। কাজল লেপ্টে চোখের নিচ কালো হয়ে গেছে। দেখতে পুরো বীভৎস লাগছে। মারু দৌড়ে গিয়ে রূপকে ঝাপটে ধরে চোখের জল ছেড়ে বলল, এসব কি করে হলো রূপ? মুহিত কখন রুম থেকে বের হয়েছে তুই কিছুই জানিস না? টেরও পাসনি?
আমি কিচ্ছু জানি না মারু। কাল রাতে ঘুমিয়েছিলাম একসাথে, কিন্তু সকালে উঠে দেখি নেই। বিশ্বাস কর আমি একটুও বুঝতে পারিনি মুহিত কখন রুম থেকে বের হয়েছে। মৃন্ময় রূপের কাছে এগিয়ে এসে বলল, মুহিত অফিসেও নেই। অফিস থেকে মিটিংয়ের কাজে কোথাও যায় উনি। অফিস বাদে আর কোথায় যেতে পারে মুহিত? তোর কোনো ধারণা আছে? নেই ভাইয়া। কারণ মুহিত বাড়ি আর অফিস ছাড়া আদার কোথাও যায় না। আমাদের বিয়ের পর থেকে সে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়াও বন্ধ করে দিয়েছে। মৃন্ময় হাত দিয়ে কপাল ঘষছে আর বেশ চিন্তিত হয়ে বলছে, তাহলে মুহিত কোথায় যেতে পারে? মৃন্ময় কিছুক্ষণ ভেবে চিনতে হঠাৎ করে বলে উঠল, অনেক কিছু করেনি তো আবার? রূপ কান্না থামিয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, অনেক না, আমার অন্য কাউকে ডাউট হচ্ছে। মামু এলেই আমি থানায় যাব। মৃন্ময় ভ্রু কুঁচকে বলল, অন্য কেউ মানে? কে সে? নামটা বললে তুমি কষ্ট পাবে না তো? মৃন্ময় আচমকা বলে উঠল, আম্মু। রূপ মাথাটা নিচু করে বলল, হুম। প্রথম থেকেই আমার ফুফু মনিকে ডাউট হচ্ছে। এছাড়াও অনেক হিসেব বাকি আছে ফুফু মনির সাথে আমার। মৃন্ময় মলিন হেসে বলল, তুই কেন মাথা নিচু করলি রূপ? করব তো আমি। কারণ অনুশোচনাটা আমার হওয়া উচিত, তোর না। রূপ মৃন্ময়ের হাত জোড়া চেপে ধরে বলল, আঙ্কেলকে একটু কল করবে ভাইয়া। আঙ্কেল হয়তো অফিসে, এই ব্যাপারে কিছুই জানে না। দাঁড়া করছি। মৃন্ময় পকেট থেকে ফোনটা বের করে সানোয়ার আহমেদের নাম্বারে ডায়াল করল। প্রথম কলটা বেজে বাকি কয়েকটা কলে তিনটা টুং ঠাং শব্দ করে কলগুলো কেটে যাচ্ছে। মৃন্ময় কপাল কুঁচকে বারবার ডায়াল করেই চলছে, কিন্তু প্রতিবারই ফোনটা কেটে যাচ্ছে। মৃন্ময় বেশ পেরেশান হয়ে রূপের দিকে তাকিয়ে বলল, আব্বুর ফোনটাও বন্ধ আসছে রূপ। কিছুতেই কল ঢুকছে না। রূপ বসা থেকে উঠে চোখে মুখে কৌতূহল নিয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, তবে কি ফুফু মনি মুহিতের সাথে আঙ্কেলকে ও বন্দী করে নিয়েছে? সম্পত্তির লোভে? হয়তো পুরো বাড়ি হাতিয়ে নেওয়ার জন্য। মৃন্ময় মাথায় হাত দিয়ে ধপ করে বেডের উপর বসে পড়ল। মারু চোখে জল নিয়ে রূপের দিকে তাকিয়ে বলল, রূপ প্লিজ চল, আমরা ওই মায়া আহমেদের মুখোমুখি হই। উনাকে জেরা করলেই উনি সত্যিটা বলে দিবে। সোজা আঙ্গুলে ঘি উঠবে না মারু। উনি এত সহজে সত্যিটা স্বীকার করবে না। পুলিশ নিয়ে যেতে হবে। পুলিশের জেরাতে উনি সত্যিটা বলবে। অনেক বছর আগের হিসেবও বাকি আছে উনার সাথে আমার। সব হিসেব আমি একসাথে মিটিয়ে নিব। ওই মহিলা যদি আমার স্বামীর গায়ে একটা আঁচড়ও দেয় না তো আমি সত্যিই ভুলে যাব উনি আমার ফুফুমণি। রূপ কিছুটা থেমে আবার বলল, ঘণ্টা খানিক ওয়েট করতে হবে আমাদের। মামু আসলেই আমরা সবাই মিলে থানায় যাব। থানা থেকে পুলিশ নিয়ে ওই বাড়ি যাব। আই থিঙ্ক ফুফু মনির সাথে রেজাউল আঙ্কেল ও জড়িত আছে। কারণ মুহিতের জন্যই উনার ছেলে মেয়ে এখনো জেলে। এসব বলতে বলতেই রূপের শ্বাস বেড়ে গেল। একটু চিৎকার চেঁচামেচি করলেই রূপের শ্বাস নিতে কষ্ট হয়। মারু ডেস্কের ড্রয়ার থেকে ইনহেলার এনে রূপের হাতে ধরিয়ে বলল, রূপ তাড়াতাড়ি স্প্রে করে নে। রূপ মারুর দিকে একবার তাকিয়ে ইনহেলারটা হাতে নিয়ে দুবার স্প্রে করে মারুর দিকে তাকিয়ে বলল, আমাকে এখন শান্ত থাকতে হবে মারু। ধৈর্য নিয়ে সামনে এগুতে হবে। নয়তো আমার স্বামী আর শ্বশুরকে আমি উদ্ধার করতে পারব না। আমার আম্মু আব্বুর হত্যাকারীকে ও শাস্তি দিতে পারব না। মৃন্ময় এখনো মাথা নিচু করে রেখেছে। নিজের মায়ের কুকীর্তি নিজ কানে শুনতে পারছে না। হাজার খারাপ হলে ও মা তো মাই হয়। রূপ ব্যাপারটা বুঝে মৃন্ময়ের পাশে বসে মৃন্ময়কে উদ্দেশ্য করে বলল, ভাইয়া প্লিজ তুমি মন খারাপ করো না। ফুফু মনির জন্য হয়তো তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি।
ফুফু মনি এ সব কিছুর সাথে জড়িত। পুলিশ এলে প্রমাণ বের করেই ছাড়বে। মৃন্ময় শুধু মাথা নাড়াল, আর কিছুই বলল না। প্রায় 1 ঘন্টা পর হাসিব সাহেব রূপের ফ্ল্যাটে পৌঁছে গেল। রূপ অনেক আগেই হোয়াটসঅ্যাপ করে ফ্ল্যাটের অ্যাড্রেস হাসিব সাহেবকে জানিয়ে দিয়েছে। হাসিব রুমে ঢুকেই রূপকে বুকে জড়িয়ে ধরল। রূপ কেঁদে কেটে হাসিবের কালো শার্টটা ভিজিয়ে দিয়ে বলল, মামু প্লিজ আমাকে হেল্প করো। আমার মুহিতকে ফুফু মনি কিছু একটা করেছে। ষড়যন্ত্র করে আমার মুহিতকে দূরে পাঠিয়ে দিয়েছে, সাথে আঙ্কেলকেও। আঙ্কেলের প্রতি উনার অনেক ক্ষোভ জমে আছে, যার জেরে উনি স্বামী ছেলে দুজনকেই আটকে রেখেছে। এতটা হিংস্র হয়ে উঠেছে। মিস্টার হাসিব রূপের মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম রূপ, তোমার ফুফু মনি খুবই লোভী আর হিংসুটে একটা মানুষ। আমার বোনের মৃত্যুতে যে উনার হাত আছে তা ও বেশ ভালো করে জানি। তুমি তো বিশ্বাস করতে চাইতে না, এবার হলো তো বিশ্বাস। হাসিব সাহেব রূপকে বুক থেকে উঠিয়ে রূপের চোখের জলগুলো মুছে দিয়ে বলল, অনেক হয়েছে, এবার কান্না থামাও। ফ্রেশ হয়ে এসো, থানায় যাব। পুরনো কেস আবার ওপেন করতে হবে। সাথে মুহিত আর সানোয়ার ভাইকে ও উদ্ধার করতে হবে। রূপ দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মিস্টার হাসিব মলিন হেসে মৃন্ময়কে বুকে জড়িয়ে ধরে বলল, মায়ের কুকর্মের জন্য কষ্ট পেও না। তুমি ভালো তো জগৎ ভালো। তুমি তোমার কর্ম দিয়ে নিজেকে জাজ করবে, অন্য কারো কর্মফল দিয়ে না। মৃন্ময় শান্ত কণ্ঠে বলল, তাই করছি আঙ্কেল। প্রায় 10 মিনিটের মধ্যেই রূপ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে হাসিবকে নিয়ে মৃন্ময়ের গাড়িতে বসে পড়ল। মারুও আছে সাথে। মৃন্ময় গাড়ি নিয়ে ছুটল পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। রূপ এখনো চোখের পানি ছেড়ে যাচ্ছে আর মুহিতের বলা প্রত্যেকটা কথা মনে মনে আওড়াচ্ছে। মুহিত বারবার রূপকে একটা কথাই বলতো, আমি যদি নিখোঁজ হই তুমি আমাকে খুঁজে নিও রূপ। আমি জানি তুমি পারবে। হারানোর কথাটা আমি সম্ভাবনা থেকে বললাম। যদি হারাই ও তুমি ঠিক পারবে আমাকে খুঁজে বের করতে। ভালোবাসায় কখনো ক্লান্তি আসে না রূপ। তুমিও আমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হবে না। রূপ এসব মনে করছে আর চোখ বুজে ঢুকরে ঢুকরে কেঁদে উঠছে। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে পৌঁছে গেল পুলিশ স্টেশনের সামনে। একে একে সবাই তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ল। রূপ সবার আগে গাড়ি থেকে নেমে থানার ভিতর ঢুকে গেল। রূপের পিছু পিছু বাকিরাও থানায় ঢুকে গেল। মাঝবয়সী একজন পুলিশ অফিসারের মুখোমুখি বসে আছে রূপ। পাশেই হাসিব সাহেব এবং মৃন্ময় বসে আছে। মারু রূপের পাশে দাঁড়িয়ে আছে। রূপ কেঁদে কেটে অফিসারকে উদ্দেশ্য করে বলল, স্যার আমার হাজবেন্ড এবং শ্বশুরকে আজ সকাল থেকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে আমরা কেউ জানি না। আমাদের কিছু বলেও যায়নি। আদৌ আমার হাজবেন্ড এবং শ্বশুর নিজে থেকে কোথাও গেছে নাকি কেউ তাদের তুলে নিয়ে গেছে তাও আমাদের কাছে সম্পূর্ণ অস্পষ্ট। পুলিশ অফিসার কিছুটা সিরিয়াস হয়ে রূপের দিকে তাকিয়ে বলল, আপনি কি কাউকে সন্দেহ করছেন? হুম করছি। কাকে? আমার ফুফু মনিকে। আপনি কোন এঙ্গেলে উনাকে সন্দেহ করছেন? দুটো এঙ্গেল থেকে আমি উনাকে সন্দেহ করছি। প্রথমত, উনি আমার হাজবেন্ডের সৎ মা। দ্বিতীয়ত, উনি আমার আম্মু এবং আব্বুর সম্ভাব্য খুনি। পুলিশ অফিসার কপাল কুঁচকে বললেন, মানে? সম্ভাব্য খুনি বলতে আপনি কি মিন করতে চাইছেন? স্যার আমার আম্মু আব্বু গ্যাস সিলিন্ডার ব্লাস্টে মারা যায়। গ্যাস লাইনের পাইপটা কি কাকতালীয়ভাবে আগে থেকেই লিক ছিল নাকি কেউ ইচ্ছে করে লিক করেছে সে বিষয়ে এখানে উপস্থিত আমরা সকলেই যথেষ্ট সন্দিহান। তবে আমরা ধারণা করছি গ্যাস লাইনটা আমার ফুফু মনি আগে থেকেই লিক করে রেখেছিল।
ফুফু মণিকে সন্দেহ করার প্রধান এবং অন্যতম কারণ হল উনি খুবই লোভী। টাকা পয়সা এবং ধন সম্পত্তিতে উনার লোভ বেশি। আমার আম্মু আব্বুর মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিকানা আমার হয়ে যায়। সেই খাতিরে ফুফুমনি 18 বছর আমাকে মানুষ করে। যখন 18 পেরিয়ে 19-এ পা রাখি তখনই উনি জোর জবরদস্তি করে আমার থেকে দলিলে সাইন করে নেয়। এখন আমার সব সম্পত্তি ফুফু মনির নামে। ফুফু মনির এই প্রতারণা সম্পর্কে এখানে উপস্থিত প্রত্যেকে খুব ভালো করে জানে। আর আমরা এও জানি আপনি যদি এখন ফুফু মনিকে গিয়ে আপনাদের ভাষায় জেরা করেন তবে ফুফু মনি গড়গড়িয়ে সব সত্যি বলে দিবে। কারণ উনি পুলিশকে অনেক ভয় পায়। আস্তে আস্তে উনার মুখ থেকে আমার স্বামী এবং শ্বশুরের কিডন্যাপিং এর ঘটনাটাও সামনে আসবে। মোট কথা হলো আমি এই মুহূর্তে যেমন আমার স্বামী এবং শ্বশুরকে সুস্থ অবস্থায় ফেরত চাইছি তেমনি আমার মা বাবার খুনিদেরও শাস্তি চাইছি। এত বছর চুপ করে ছিলাম শুধু সম্পর্ক ভাঙ্গার ভয়। কিন্তু এখন যখন দেখছি আমার ফুফু মনি দিন দিন বর্বর হয়ে উঠছে তাই আমাকে উনার বিরুদ্ধে দাঁড়াতেই হলো। না চাইতেও মুখ খুলতে হলো। আমি জাস্টিস চাই স্যার। প্লিজ আপনি আমাদের সাহায্য করুন। মিস্টার হাসিব সাহেবও রূপের সাথে তাল মিলাল। মৃন্ময় আর মারু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার কিছুক্ষণ ভেবে চিনতে বলল, তাহলে কি আপনি উনাদের অভিযোগ করতে চাইছেন? জি চাইছি। দুজনের বিরুদ্ধে আমার অভিযোগ। প্রথম জন আমার ফুফু মনি। দ্বিতীয় জন আমার ফুফু মনির দেবর। ওকে আপনি এতক্ষণ যা যা বললেন তা আবারও বলুন। আমি লিখছি। রূপ আবারও সব অভিযোগ রিপিট করল। প্রায় কিছুক্ষণ পর পুলিশ অভিযোগপত্র হাতে নিয়ে বসা থেকে উঠে রূপকে উদ্দেশ্য করে বলল, ওকে চলুন। দেখি আপনার সন্দেহ কতটুকু সঠিক। ইনভেস্টিগেশন করার পর যদি আপনার সন্দেহ সত্যি প্রমাণিত হয় তবে আপনি চাইলেই উনাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। রূপ বসা থেকে উঠে মিস্টার হাসিব, মৃন্ময় আর মারুকে নিয়ে থানার বাইরে এসে গাড়িতে উঠে বসল। পুলিশ একজন মহিলা কনস্টেবল এবং একজন পুরুষ কনস্টেবল নিয়ে উনাদের গাড়িতে উঠে মৃন্ময়ের গাড়িকে ফলো করতে করতে সোজা মৃন্ময়দের বাড়ি পৌঁছে গেল। পুলিশ অফিসার প্রথমে গাড়ি থেকে নেমে মৃন্ময়দের বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। পিছু পিছু রূপ, মিস্টার হাসিব, মৃন্ময় আর মারু এলো। বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। রূপদের পাশাপাশি পুলিশকে দেখে ডাইনিং টেবিলের সবাই হকচকিয়ে গেল। সবাই টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। পুলিশ ঝাঁঝালো কণ্ঠে ডাইনিং টেবিলের সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের মধ্যে মায়া আহমেদকে। সবাই শুকনো ঢোক গিলে মায়া আহমেদের দিকে তাকিয়ে আছে। মায়া আহমেদ বড় বড় চোখ করে পুলিশের দিকে তাকিয়ে আছে। রূপ দৌড়ে গিয়ে মায়া আহমেদের মুখোমুখি দাঁড়িয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলল, স্যার উনিই মায়া আহমেদ। উনি আমার হাজবেন্ড আর শ্বশুরকে গায়েব করেছে। মায়া আহমেদ বেশ অবাক হয়ে রূপের দিকে তাকিয়ে বলল, আমি তোর হাজবেন্ড আর শ্বশুরকে গায়েব করেছি মানে? কি যা তা বকছিস? আমি নিজের স্বামী আর ছেলেকে গায়েব করতে যাব কেন? রূপ কিছু বলার আগেই পুলিশ অফিসার বলে উঠল, তাহলে বলুন আপনার স্বামী এবং আপনার ছেলে কোথায়? মায়া আহমেদ বেশ সাহস নিয়ে বলল, ইদানিং আমার স্বামীর সাথে আমার সম্পর্ক তেমন ভালো না, তাই ওর বিষয়ে তেমন একটা খবর রাখা হয় না। আর ছেলে তো ওর বউ নিয়ে আলাদাই থাকে। নিশ্চয়ই আমার ছেলের খবর ওর বউই রাখবে। ওর মা না। আমার কাছে থাকলে না হয় আমিই রাখতাম। পুলিশ মায়া আহমেদের মুখোমুখি দাঁড়িয়ে বেশ কঠোর কণ্ঠে বলল, ভালয় ভালয় বলছি মুখ খুলুন। সত্যিটা বলুন। আপনার স্বামী এবং ছেলেকে কোথায় আটকে রেখেছেন বলে দিন।
নয়তো আমি কঠোর হতে বাধ্য হব। আপনাকে এরেস্ট করে টেনে হেঁচড়ে থানায় নিয়ে যাব। রেজাউল আহমেদ তেরে এসে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি কিসের ভিত্তিতে উনাকে এরেস্ট করার কথা বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই, তবে অভিযোগ আছে। প্রমাণ থানায় নিয়ে জড়ো করব। অপরাধী নিজেই অপরাধ স্বীকার করবে। পুলিশ আবারও এক ভ্রু উঁচু করে রেজাউল আহমেদের দিকে তাকিয়ে বলল, বাই দা ওয়ে, আপনিই কি সেই রেজাউল আহমেদ যার বিরুদ্ধে মিসেস রূপ অভিযোগ করেছেন? রেজাউল আহমেদ মুহূর্তেই হকচকিয়ে গেল। উনি আমতা আমতা করে বলল, হোয়াট? আমার বিরুদ্ধে কিসের অভিযোগ? আমি কি করলাম? মিসেস রূপ আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনিও মায়া আহমেদের সাথে জড়িত। দেখুন ইন্সপেক্টর, প্রমাণ নিয়ে আমার বিরুদ্ধে কথা বলতে আসবেন, অযথা আমার সাথে লাগতে আসবেন না। মায়া আহমেদ ও তেরে এসে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে বলল, প্রমাণ দেখান আমাদের দুজনের বিরুদ্ধে। যথেষ্ট প্রমাণ দেখিয়ে আমাদের বিরুদ্ধে লড়তে আসুন। পুলিশ অফিসার কিছু বলার আগেই রূপ সবাইকে উদ্দেশ্য করে বলল, এক এক করে আমি দুজনের বিরুদ্ধে করা অভিযোগগুলো পুলিশের কাছে তুলে ধরতে চাই, যা প্রমাণ হিসেবে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আমি মায়া আহমেদের বিরুদ্ধে করা আমার অভিযোগগুলো এক এক করে বলছি। রূপ কিছুটা থেমে আবার বলল, প্রথমেই আমি কয়েকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই। ফুফু মনির বিরুদ্ধে দুটো অভিযোগ আছে আমার। প্রথমত, উনি আমার আব্বুর খুনি। দ্বিতীয়ত, উনি মুহিতের সম্পত্তির লোভে মুহিত আর আঙ্কেলকে আটকে রেখেছে। এই সম্পূর্ণ অভিযোগের প্রমাণ আমি নিজেই। যে মহিলা সম্পত্তির জন্য তার আপন ভাই এবং ভাবিকে মারতে পারে, তার পক্ষে সবই সম্ভব। 18 বছরের আগ পর্যন্ত উনি আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে। বুঝতেই দেয়নি আমি উনার ভাইয়ের মেয়ে। কিন্তু যখন 18 বছর পেরিয়ে 19 পা রাখলাম, তখনই উনি উনার আসল রূপ দেখালেন। জোর জবরদস্তি করে আমার থেকে সাইন নিয়ে আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিলেন। বাড়ির দলিল এখন উনার কাছেই। পুলিশ যদি পুরো বাড়িটা সার্চ করেন তো সম্পত্তির দলিল পেয়ে যাবে। এছাড়াও ফুফু মনির বিরুদ্ধে আমার আরেকটা অভিযোগ আছে। উনি আমার হাজবেন্ডের আসল মাকে এতটাই নির্যাতন করেছেন যে উনি আত্মহত্যা করতে বাধ্য হয়। এক প্রকার আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন উনি। হলো ও ঠিক তাই। আমার শাশুড়ি মা সত্যি সত্যি সুসাইড করেছে। রূপ পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, স্যার, এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম তা কি ওই মায়া আহমেদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে যথেষ্ট না? আপনি ইনভেস্টিগেশন করে দেখুন, সত্যিটা আপনি সামনে চলে আসবে। রূপ এবার রেজাউল আহমেদের মুখোমুখি দাঁড়িয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলল, স্যার, এবার আমি এই লোকটার বিরুদ্ধে অভিযোগ করব। আমি 100% সিউর এই লোকটা ও আমার শ্বশুর এবং স্বামীর কিডন্যাপিংয়ের পেছনে রয়েছে। কারণ কিছু দিন আগে উনার সাথে আমার স্বামী এবং আমার শ্বশুরের টকঝক হয়। এর কারণ হল উনার ছেলে এবং মেয়ে দুজনই ড্রাগ এডিক্টেড। আমার স্বামী ব্যাপারটা আঁচ করতে পেরে বাড়িতে পুলিশ ডেকে আনে। ঘটনাস্থলে পুলিশ উনার ছেলের রুমে ড্রাগস পায়, যার কারণে পুলিশ প্রমাণসহ উনার ছেলে এবং মেয়েকে থানায় নিয়ে যায়। এই ব্যাপারটাতে আমার স্বামীর সাথে আমার শ্বশুরও যুক্ত ছিল। মানে আমার শ্বশুরের ফুল সাপোর্ট ছিল আমার হাজবেন্ডের উপর। মূলত আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরের জন্যই উনার ছেলেমেয়েরা থানায় আছে। আর এই আক্রোশ থেকেই উনি আমার হাজবেন্ড এবং শ্বশুরকে কিডন্যাপ করে। মায়া আহমেদ আর রেজাউল আহমেদ দুজনের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপের কথার উপর ভিত্তি করে পুলিশ স্বয়ং পুরো বাড়িতে সার্চ করে। স্টাডি রুমের সিন্দুকে সত্যি সত্যি রূপের বাড়ির দলিল পাওয়া যায়। দলিলে রূপের সাইন আছে।
পুরো দলিলটাতে উল্লেখ আছে রূপ স্বইচ্ছায় মায়া আহমেদের নামে ওর পুরো প্রপার্টি লিখে দিয়েছে। পুলিশ বাড়ির দলিলটা হাতে নিয়ে মায়া আহমেদ এবং রেজাউল আহমেদের দিকে তাকিয়ে বলল, এই যে প্রমাণ পেয়ে গেছি, চলুন এবার থানায়। মায়া আহমেদ চোখে অজস্র জল নিয়ে রূপের মুখোমুখি দাঁড়িয়ে রূপের হাত চেপে ধরে বলল, রূপ বিশ্বাস কর, আমি এসবের কিচ্ছু জানি না। তুই এতক্ষণ যা যা বললি সব আমার মাথার উপর দিয়ে গেছে। আমি আমার ভাই আর ভাবিকে মারিনি। বিশ্বাস কর, ওদের মেরে ফেলার চিন্তা আমার মাথায় কখনো আসেইনি। তবে এটা ঠিক, আমি আমার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রীকে মানসিকভাবে অনেক অত্যাচার করেছি, যার কারণে সে বাধ্য হয়েছে সুসাইড করতে। তোর উপর নির্যাতন করেছি তাও ঠিক। ভাই ভাবির বিশাল সম্পত্তি দেখে আমি লোভে পড়ে গিয়েছিলাম, যার বশে আমি বাধ্য হয়েছি 18 বছর পর তোদের সম্পত্তি হাতিয়ে নিতে। তুই চাইলে আমি দলিল ফিরিয়ে দিব, তোর সম্পত্তি তোর নামে হস্তান্তর করে দিব। এরপরে ও আমার বিরুদ্ধে এত বড় অপবাদ দিস না। মায়া আহমেদ কিছুটা থেমে আবারও বলল, বিশ্বাস কর রূপ, আমি মুহিত আর সানোয়ারের ব্যাপারে কিছু জানি না। ওরা দুজন কোথায় আছে তাও জানি না। সানোয়ারকে যে পাওয়া যাচ্ছে না তাও আমার জানা নেই। আমি ভেবেছি সানোয়ার অফিসে, তাই ওর খোঁজ নেওয়া হয়নি। তুই তো জানিসই ইদানিং সানোয়ারের সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। আমি বা রেজাউল এই বিষয়ে কিছু জানি না। তোর করা প্রত্যেকটা অভিযোগ ভুল রূপ। না আমি ভাই ভাবিকে মেরেছি, না মুহিত আর সানোয়ারের কিডন্যাপিং করিয়েছি। আমায় বিশ্বাস কর রূপ, প্লিজ বিলিভ মি। রূপ মায়া আহমেদের হাতটা এক ঝটকায় সরিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, ফুফু মনি প্লিজ, তুমি মিথ্যা কান্না দিয়ে আমাকে বিভ্রান্ত করতে এসো না। তুমি নাটক করে কাঁদছ, পুরোটাই তোমার নাটক। আমার করা প্রত্যেকটা অভিযোগ সঠিক। তুমি খুনি বুঝেছ, খুব ঠান্ডা মাথার খুনি। তুমি আমার মা বাবাকে মেরেছ। সিলিন্ডারের লাইনটা তুমি আগে থেকে লিক করে রেখেছিলে বলো। ঘটনার আগের দিন রাতে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। আমার খুব জ্বর ছিল, আমাকে দেখতে গিয়েছিলে। তুমি নিজের মুখে আমাকে বলেছ এই কথাটা। তুমি যাওয়ার পরের দিন সকালেই সিলিন্ডার ব্লাস্ট হয়। কি অদ্ভুত মিল। এরপরেও তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলবে। রূপ কিছুটা থেমে আবারও বলল, মুহি তার আঙ্কের কোথায় আছে তাড়াতাড়ি বলে দাও, না হয় তোমার দ্বিগুণ শাস্তি হবে। রেজাউল আঙ্কেল ও তোমার সাথে জড়িয়ে আছে বলো। মায়া আহমেদ কান্নার জন্য কথা বলতে পারছে না। উনাকে দেখে মনে হচ্ছে উনি পুরোপুরি নির্দোষ, কিছুই জানে না। মৃন্ময় অশ্রুসিক্ত চোখে মায়া আহমেদের দিকে তাকিয়ে আছে, চেয়েও মায়া আহমেদের কাছে যেতে পারছে না। এদিকে আবার মায়ের কষ্টটা ও সহ্য করতে পারছে না। মারু মৃন্ময়কে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। মিস্টার হাসিব বুকের উপর দু হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ঘটনা পর্যবেক্ষণ করছে। উনি কিছুই বলছে না, শুধু দেখেই যাচ্ছে। হয়তো চাইছে ভাগ্নি নিজের মতো করে প্রতিবাদ করুক, পিছে না হয় উনি ছায়া হয়ে রইল। রেজাউল আহমেদ রূপের দিকে তেড়ে এসে বলল, রূপ তুই যা বলছিস সব কিন্তু অনুমানের বশে। আমি আর ভাবি কিচ্ছু জানি না। মুহি তার ভাই কোথায় আছে এই ব্যাপারে আমাদের কিছুই জানা নেই। তুই খামোখা আমাদের ব্লেম করছিস। এক তো আছি আমি দুই ছেলে মেয়ের টেনশনে, দ্বিতীয়ত তোর এসব উটকো প্যারা। প্লিজ দয়া করে কেসটা তুলে নে। না তুলব না। যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামী এবং আমার শ্বশুরকে খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি কেস তুলব না। পুলিশ একজন লেডি কনস্টেবলকে ইশারা করে বলল মায়া আহমেদকে গাড়িতে তুলতে।
লেডি কনস্টেবল মায়া আহমেদকে টেনে হেঁচড়ে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আরেকজন পুরুষ কনস্টেবল এসে রেজাউল আহমেদকে টেনে গাড়িতে উঠিয়ে নিল। মৃন্ময় চোখের পানি ছেড়ে মাথায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। সোহেলি আহমেদ মাথা চাপড়াচ্ছে আর কেঁদে চলছে। স্বামী সন্তান উভয়ই এখন জেলে। পুরো বাড়িতে উনি একা। দোলা গতকাল রাতে শ্বশুর বাড়ি ফিরে গেছে। রূপ কাঁদতে কাঁদতে মৃন্ময়ের পাশে বসে মৃন্ময়ের মাথায় হাত বুলিয়ে বলল, ভাইয়া থানায় চলো, দেখি ফুফু মনি কিছু স্বীকার করে কিনা। যদি ফুফুমনি সত্যিটা বলে দেয়, আমি কথা দিচ্ছি ফুফু মনির বিরুদ্ধে করা অভিযোগ আমি তুলে নিব। আমার আম্মু আব্বুর খুনের কেসটা ও তুলে নিব। ফুফু মনিকে ভয় না লাগালে উনি কখনো সত্যিটা স্বীকার করবে না। তাই আমাকে এই পথটা বেছে নিতে হলো। আমায় ভরসা করো মৃন্ময় ভাই। আমি ফুফু মনিকে বেশি দিন জেল হাজতে থাকতে দিব না। হাসিব সাহেব রূপের কাঁধে হাত রেখে বলল, এতটা উদার হয় না রূপ। উনি যদি খুন করে থাকে অবশ্যই উনাকে খুনের শাস্তি পেতে হবে। তুমি কোনো রকম কেস তুলবে না। এখন খুনের টপিকটা বাদ দাও। আগে মুহিত আর সানোয়ার ভাই কোথায় আছে তা খুঁজে বের করতে দাও। রূপ কিছু বলল না, শুধু ওর মামুর দিকে তাকিয়ে রইল। মৃন্ময় চোখের জল মুছে বসা থেকে উঠে রূপকে উদ্দেশ্য করে বলল, থানায় চল, দেখি আম্মু সত্যিটা স্বীকার করে কিনা। মৃন্ময়ের কথায় সবাই এক এক করে বাড়ি থেকে বের হয়ে গেল। ওদের সাথে সোহেলি আহমেদও আছে। প্রায় 15 মিনিট পর ওরা থানায় এসে পৌঁছে গেল। মায়া আহমেদ আর রেজাউল আহমেদের জবানবন্দি নিচ্ছে পুলিশ। ওরা কিছুতেই সত্যিটা স্বীকার করছে না। বারবার বলছে উনারা কিছুই জানে না। এরপরেও পুলিশ উনার গোয়েন্দাগিরি বহাল রাখছে। রূপ বুঝতে পারছে আসামিরা এত সহজে সত্যিটা স্বীকার করবে না। রূপ হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। মৃন্ময় আর মারুকে নিয়ে সে ছুটছে মুহিতের সব ফ্রেন্ডসদের বাড়িতে। রূপ উন্মাদের মতো পুরো ঢাকা শহরকে চুষে ফেলছে। বাট মুহিত এবং সানেয়ার আহমেদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। কেটে গেল প্রায় 2 দিন। মায়া আহমেদ আর রেজাউল আহমেদ কিছুতেই সত্যিটা স্বীকার করছে না। পুলিশ অনেক ভয় দেখিয়ে ও সত্যিটা ওদের মুখ থেকে বের করতে পারছে না। তবে উনারা মুহিতের আম্মুর সুসাইড কেসটা ইনভেস্টিগেশন করে প্রমাণ পেয়েছে যে মায়া আহমেদ পরোক্ষভাবে হলেও ওই সুসাইড কেসের সাথে জড়িত ছিল। রূপের আম্মু আব্বুর খুন এবং মুহিতদের কিডন্যাপিং এই বিষয়ে মায়া আহমেদ কিছুতেই মুখ খুলছে না। বারবার বলছে উনি কিছুই জানে না। এই 2 দিনে মায়া আহমেদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হার্টের প্রবলেম দেখা দিয়েছে। রেজাউল আহমেদের অবস্থাও তেমন ভালো না। ছেলে মেয়ে ওয়াইফ সবার টেনশন করছে উনি। পুলিশ এখন যথেষ্ট সন্দিহান। আসলেই রূপের অভিযোগ ঠিক ছিল কিনা। ওইদিকে রূপ খাওয়া দাওয়া বন্ধ করে শুকিয়ে একদম পাতলা হয়ে যাচ্ছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। চোখ মুখ সবসময় ফুলে ফেপে থাকে। সারাক্ষণ সে কান্না করে। পাগলের মতো পুরো এলাকা ঘোরাঘুরি করে। এই 2 দিনে ফেরার দুজনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পুলিশেরাও চেষ্টা করছে মুহিতদের খুঁজে বের করতে। ঢাকা শহরের প্রতিটা থানায় হসপিটালে ও খোঁজ নেওয়া হয়ে গেছে, কোথাও মুহিতদের আভাস পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মৃন্ময় আর মিস্টার হাসিবও পাগলের মতো মুহিতদের খুঁজে যাচ্ছে। খুঁজতে খুঁজতে সবাই ক্লান্ত। তবে কিছুতেই যেন মুহিত আর সানোয়ার আহমেদের দেখা মিলছে না। একে একে সবাই হতাশ হয়ে পড়ছে। ঘড়িতে রাত 12টা বাজছে। রূপ জলজ্যান্ত একটা লাশের মতো ফ্লোরে শুয়ে আছে। চোখে ঘুম নেই ওর।
চোখ দুটো বড় বড় করে সে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। এই 2 রাত সে চোখ মেলেই কাটিয়ে দিয়েছে। চোখ বুজলেই শুধু মুহিতের মুখটা ভেসে উঠে। মুহিতের স্মৃতিগুলো রূপকে তাড়া করে। মাথায় প্রচণ্ড পেইন হয়। হার্টবিট বেড়ে যায়। রূপের পাশেই একটা খাবারের প্লেট রাখা আছে। মারু সেই 2 ঘন্টা আগে এসে খাবারের প্লেটটা রূপের পাশে রেখে গেছে। এই 2 দিন ধরে রূপ মুখে কিছুই তুলছে না। শুধু নির্বাক হয়ে বসে থাকে, শুয়ে থাকে। আর হুটহাট করে বাড়ির বাইরে চলে যায়। রাস্তায় দৌড়াদৌড়ি করে আর মুহিত মুহিত বলে চিৎকার চেঁচামেচি করে। কিছুটা মানসিক রোগীদের মতো। মিস্টার হাসিব অনেক চেষ্টা করে ও রূপকে মানসিক ডক্টরের কাছে নিয়ে যেতে পারছে না। রূপ জায়গা থেকে নড়তেই চায় না। যার কারণে রূপের মানসিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। রূপের অবস্থা দেখলে অতি শত্রুদের ও চোখে জল চলে আসবে। খুবই বর্বর অবস্থা ওর। রূপ রুমের দরজা লাগিয়ে এই শীতের রাতে ও পাখা ছেড়ে শুয়ে আছে। আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পাখাটাকে পর্যবেক্ষণ করছে। এর মাঝেই আচমকা রূপের ফোনটা বেজে উঠল। সাথে সাথে রূপের ধ্যানটাও ভেঙে গেল। শোয়া থেকে উঠে রূপ ডেস্কের উপর থেকে ফোনটা হাতে নিল। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। রূপ কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করল। ফোনটা পিক করার সাথে সাথে ওই পাশ থেকে কেউ একজন এক নিঃশ্বাসে বলে উঠল, এটা কি মুহিতের ওয়াইফের নাম্বার? রূপ অস্পষ্ট স্বরে বলল, জি। আপনি কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। প্লিজ দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা হাইওয়ের দিকে চলে আসুন। মুহিত এবং ওর বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তার বাম সাইডে পড়ে আছে। আমি চেয়েও ওদের হেল্প করতে পারছি না, কারণ আমি নিজেই এখন আহত। কথাগুলো বলেই লোকটা ঠাস করে কলটা কেটে দিল। রূপ ফোনটা কানের কাছে ধরেই মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চোখ থেকে তার অঝরে পানি পড়ছে। রূপ ঠিক মতো শ্বাস নিতে পারছে কিনা তা ও সঠিক বোঝা যাচ্ছে না। কথা বলার শক্তিটা ও জোগাতে পারছে না সে। চিৎকার করে যে কাউকে ডাকবে তার ওজো নেই। প্রায় 5 মিনিট ধরে রূপ নির্বাক হয়ে দাঁড়িয়ে থেকে আচমকা বুক ফাটা চিৎকার দিয়ে বলল, মামু, মৃন্ময় ভাই, তোমরা কোথায়? আমার মুহিতকে তোমরা বাঁচাও প্লিজ। আমার মুহিত হয়তো আর বেঁচে নেই। রূপ আর দাঁড়াল না। ফোনটা হাত থেকে ছুঁড়ে মেরে পাগলের মতো হন্য হয়ে রুম থেকে বের হয়ে সদর দরজা পার হয়ে ফ্ল্যাটের বাইরে চলে গেল। রূপের পিছু পিছু মৃন্ময়, মি হাসিব, মারুও দৌড়াতে লাগল। মৃন্ময় রূপকে ক্রস করে রূপের মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই কি হয়েছে তোর? এইভাবে চিৎকার করে দৌড়াচ্ছিস কেন? রূপ জোরে জোরে শ্বাস নিচ্ছে আর মৃন্ময়কে ঝাঁকিয়ে বলছে, ঢাকা হাইওয়ে চলো প্লিজ। আমার মুহিত ওইখানেই আছে। মৃন্ময় কপাল কুঁচকে বলল, কে বলল তোকে? কার থেকে শুনেছিস? রূপ ঢুকরে কাঁদছে আর চিল্লিয়ে বলছে, আমাকে একজন কল করে বলেছে। আঙ্কেল এবং মুহিত দুজনই আহত। প্লিজ কথা না বাড়িয়ে আমাকে মুহিতের কাছে নিয়ে চলো। হাতে বেশি সময় নেই। আমি আমার মুহিতকে জীবিত অবস্থায় দেখতে চাই। যে কোনো মূল্যেই হোক আমার মুহিতকে চাই চাই। মৃন্ময় আর কথা না বাড়িয়ে দৌড়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। মি হাসিব পেরেশান হয়ে মৃন্ময়ের পাশের সিটে বসে পড়ল। রূপ বড় বড় শ্বাস ফেলে গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। রূপের পাশে মারু বসেছে। মারু রূপকে বুকের সাথে চেপে ধরে রেখেছে। রূপের শ্বাস প্রশ্বাস বেড়ে যায় যায় অবস্থা। মুহিতকে দেখার উত্তেজনায় সে কাতর হয়ে আছে। মৃন্ময় হাই স্পিডে গাড়ি নিয়ে ছুটল ঢাকা হাইওয়ে রোডে। রূপদের ফ্ল্যাটটা হাইওয়ে থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা। মৃন্ময় পারছে না গাড়িটা হাওয়ায় ভাসিয়ে নিতে।
রূপ কেঁদে কেটে মারুর বুক ভাসিয়ে দিচ্ছে। মারু কিছুতেই রূপকে সামলাতে পারছে না। মুহিতের ঠোঁটের সেই পাগল করা মৃদু হাসিটা রূপকে তাড়া করে বেড়াচ্ছে। রূপ আদৌ মুহিতের সেই হাসি মুখটা দেখতে পারবে কিনা সে নিয়ে দোটানায় আছে। রূপের কানে শুধু একটা কথাই বাজছে, ভালোবাসি রূপ, খুব 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 ভালোবাসি। আমি তোমাকে এক আকাশ সমান ভালোবাসি। তুমি পৃথিবীর যত দূর ছুটে যাবে তত দূর পর্যন্ত আমার ভালোবাসার ছায়ায় তোমাকে থাকতে হবে। তুমি চাইলেও আমার ভালোবাসা অস্বীকার করতে পারবে না, কারণ তোমার মাথার উপর থাকা বিশাল আকাশটাকে তুমি চাইলেও সরাতে পারবে না। রূপ এসব ভাবছে আর ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। মারু রূপের মাথায় হাত বুলিয়ে রূপকে শান্ত হতে বলছে। উত্তেজনা, কৌতূহল, ভয়, বিড়ম্বনা এসব নিয়ে কেটে গেল প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা পর গাড়ি এসে পৌঁছে গেল ঢাকা হাইওয়ে রোডের বিপরীত পাশে। মৃন্ময় আর মিস্টার হাসিব গাড়ি থেকে নেমে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাস্তার এই পাশ ওপাশ ঘুরে মুহিত আর সানোয়ার আহমেদকে খুঁজছে। সোডিয়ামের ঝাপসা আলোতে আশপাশটা ভালোভাবে দেখা যাচ্ছে না। দুজনই ফ্ল্যাশ লাইট নিয়ে এদিক সেদিকে তাকিয়ে হাঁটছে আর মুহিত মুহিত বলে চেঁচাচ্ছে। রূপ খুব দুর্বল হয়ে পড়েছে। শ্বাস বেড়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে। মারু রূপকে গাড়ি থেকে নামতে বারণ করছে, কিন্তু রূপ মারুর কথা শুনছে না। গঙ্গাতে গঙ্গাতে সে গাড়ি থেকে নেমে পড়ল। সোডিয়ামের আলোতে যতদূর যাওয়া সম্ভব রূপ ঠিক তত দূর পর্যন্ত ছুটছে। আচমকাই রূপের চোখ গেল রাস্তার ডান পাশে। মানুষের অবয়বের মতো কিছু একটা নড়ছে। মনে হচ্ছে কোনো মানুষ খুব যুদ্ধ করে শ্বাস প্রশ্বাস ফেলছে। রূপের বুকটা ধক করে কেঁপে উঠল। চোখে মুখে আতঙ্ক নিয়ে রূপ ছুটে গেল রাস্তার ডান পাশে। ডান পাশে ছুটে যেতেই রূপের চোখ পড়ল সানোয়ার আহমেদের নড়তে চড়তে থাকা রক্তাক্ত দেহটার দিকে। উনার পুরো শরীরটা রক্তে লাল হয়ে আছে। খুব কষ্টে উনি শ্বাস নিচ্ছে। সানোয়ার আহমেদের পাশেই মরা লাশের মতো পড়ে আছে মুহিত। মুহিত একটুও নড়ছে না। আদৌ সে শ্বাস নিচ্ছে কিনা তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সানোয়ার আহমেদ নড়ে চড়ে মুহিতের দিকে এগুতে চেষ্টা করছে আর অস্পষ্টভাবে কিছু বলছে। চোখের সামনে এসব দেখে রূপের মাথা ঘুরছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। থম মেরে দাঁড়িয়ে আছে সে। শ্বাস দ্বিগুণ বেড়ে দম আটকে যাওয়ার উপক্রম হয়েছে। রূপকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মারু দৌড়ে এসে দাঁড়ালো রূপের পাশে। রূপ কাপা কাপা হাতে মারুকে ইশারা করে মাটিতে পড়ে থাকা সানোয়ার আহমেদকে দেখাল। মারু রূপের ইশারাকে ফলো করে সামনের দিকে তাকাল। সাথে সাথেই মারু জোরে চিৎকার দিয়ে বলে উঠল, মৃন্ময় এখানে এসো, মুহিত আর আব্বু এখানে। মারুর কণ্ঠস্বর শুনে মৃন্ময় আর মিস্টার হাসিব দৌড়ে এলো রূপদের কাছে। এক ছুটে মৃন্ময় সানোয়ার আহমেদের পাশে বসে চেঁচিয়ে বলে উঠল, আব্বু, কি হয়েছে তোমার? প্লিজ চোখ খুলো। সানোয়ার আহমেদ আধ খোলা চোখে মৃন্ময়ের হাত চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল, মুহিতকে বাঁচাও, ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। মৃন্ময় চোখে এক রাজ জল নিয়ে মুহিতের দিকে তাকাল। হাসিব সাহেব মুহিতের পাশে বসে মুহিতকে এক নাগারে ঝাঁকাচ্ছে আর মুহিতকে চিৎকার করে ডাকছে। এক পর্যায়ে মিস্টার হাসিব আর মৃন্ময় হাল ছেড়ে দিল। ওরা ভেবে নিয়েছে মুহিত আর নেই। তবে সানোয়ার আহমেদ এখনও নিঃশ্বাস নিচ্ছে। উনাকে বাঁচানো সম্ভব হলেও মুহিতকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। রূপ নীরবতা ভেঙে দৌড়ে গেল মুহিতের কাছে। মুহিতের রক্তাক্ত বডিটা হাঁটুর উপর রেখে রূপ মুহিতের রক্ত মাখা মুখটা আলতো করে ছুঁয়ে মুহিতের চোখে মুখে অসংখ্য চুমো খেয়ে চেঁচিয়ে বলছে, এই মুহিত, কি হয়েছে তোমার? তুমি এভাবে শুয়ে আছে কেন? কেন এভাবে নিথর হয়ে পড়ে আছো? চোখ খুলো মুহিত, প্রাণ ভরে শ্বাস নাও। দেখো তোমার রূপ তোমার পাশেই আছে। মুহিত নড়ছে না। ড্যাড বডির মতো পড়ে আছে।
মুহিতের পুরো শরীরে ছুরির আঘাত, ক্ষুদ্র ক্ষুদ্র ব্লেডের দাগও দেখা যাচ্ছে। মনে হচ্ছে কেউ পোস্টার ভেবে মুহিতের গায়ে রং তুলি দিয়ে আঁকি বুকি করেছে। নিজের ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে নিজের প্রতিভাকে পোস্টারে তুলে ধরেছে। মোটকথা মুহিতের পুরো শরীরটা ব্লেড দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শার্ট প্যান্ট ভেদ করে ব্লেডের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। প্রতিটা দাগের ক্ষত খুব গভীর, চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কোনো নরপশু ছাড়া সুস্থ একজন মানুষের পক্ষে সম্ভব না এতটা নির্মম হওয়া। রূপ আর বসে না থেকে মুহিতের বুকে কান পেতে হার্টবিট চেক করছে। কিছুক্ষণ শান্ত হয়ে থেকে রূপ আচমকা চেঁচিয়ে বলে উঠল, মামু, আমার মুহিত বেঁচে আছে। ওর হার্টবিটের আওয়াজ আমি শুনেছি। প্লিজ আমার মুহিতকে হসপিটাল নিয়ে চলো। মৃন্ময় আর মিস্টার হাসিব তড়িঘড়ি করে মুহিতকে কোলে তুলে গাড়িতে উঠিয়ে নিল। রূপ গাড়ির ব্যাক সিটে বসে মুহিতের মাথাটা রূপের হাঁটুর উপর রাখল। মৃন্ময় আর মিস্টার হাসিব আবারও দৌড়ে গিয়ে সানেয়ার আহমেদকে কোলে তুলে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিল। ড্রাইভিং সিটে বসে মৃন্ময় মারুকে উদ্দেশ্য করে বলল, মারু, আমি সুমন ভাইকে কল করে দিয়েছি। উনি হয়তো গাড়ি নিয়ে আসছেও। উনি এলেই তুমি আর মামু সামনের হসপিটালে চলে এসো। মারু চোখের জল ছেড়ে বলল, যাও তাড়াতাড়ি। আব্বু আর মুহিতকে বাঁচাও। মামু আর আমি একটু পরেই আসছি। তুমি চিন্তা করো না। মৃন্ময় এবার হাই স্পিডে গাড়ি ছেড়ে দিল। রূপ মুহিতকে বুকের মাঝে চেপে ধরে চোখের জল ছেড়েই যাচ্ছে। সে পারছে না মুহিতকে বুকের মাঝে পুরে নিতে। রূপের শাড়িটাও এতক্ষণে রক্তে লাল হয়ে গেছে। পুরো মুখে রক্তের ছাপ পড়ে গেছে। রূপ মুহিতের ক্ষত দাগগুলোতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে আর একটু পর পর চোখ বন্ধ করে শিউরে উঠছে। এই মুহূর্তে রূপকে মনে হচ্ছে রূপ মুহিতের প্রতিটা আঘাতকে নিজস্বভাবে ফিল করছে, নিজের শরীরে ধারণ করছে। মিস্টার সানোয়ারের অবস্থাও তেমন ভালো না। উনার শরীরে প্রায় অনেকগুলি ছুরির আঘাত। উনি ব্যথায় গঙ্গাচ্ছে আর অস্পষ্টভাবে বলছে, আমার ছেলেকে বাঁচাও। ওরা আমার ছেলেকে খুব জঘন্যভাবে মেরেছে। আমার জন্যই আমার ছেলের আজ এই অবস্থা। মুহিতকে বাঁচাতে না পারলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। প্লিজ আমার ছেলেকে বাঁচাও। উনি এসব বলছে আর কিছুক্ষণ পর পর ব্যথায় কুকিয়ে উঠছে। রূপ মুহিতের বুকে মাথা রেখে নানা ধরনের কথা বলে যাচ্ছে। মুহিতের হার্টবিটটা একটু একটু করে নড়ছে। তবে সে নিথর হয়ে পড়ে আছে। রূপ মুহিতের হার্টবিটের আওয়াজ শুনছে আর গলা জড়ানো কণ্ঠে বলছে, তুমি চিন্তা করো না মুহিত। আল্লাহ তোমাকে ঠিক বাঁচিয়ে দিবে। তুমিই তো ওই দিন বলেছিলে আল্লাহ কখনো আমাদের প্রতি নির্দয় হবে না। তুমি দেখে নিও, আল্লাহ ঠিক আমাদের কথা রাখবে। তোমাকে আমার কাছে ফিরিয়ে দিবে। নয়তো আমাকে ও তোমার সাথে নিয়ে যাবে। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন কেউ নেই মুহিত। মা বাবার মৃত্যুর পরে তো তুমি আমাকে বুকে আগলে রেখেছ। সেই ছোটবেলা থেকে জীবনের বাকিটা সময়ও তুমি ঠিক এভাবেই আমাকে বুকে আগলে রাখবে। তোমার ছায়ায় আমাকে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে বাঁচিয়ে রাখবে। আমি জানি আমার মুহিত কখনো আমাকে একা রেখে কোথাও যাবে না। এভাবেই আমার বুকে মিশে থাকবে। আমি তোমাকে কোথাও যেতে দিব না মুহিত। কোথাও না। রূপ এসব বলে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আর শাড়ির আঁচল দিয়ে মুহিতের কাটা জায়গাগুলো চেপে ধরছে। রক্ত যেন কিছুতেই বন্ধ হচ্ছে না। তাজা তাজা রক্তগুলো শরীর থেকে গড়গড়িয়ে পড়ছে। রূপ এসব দেখে আরও বেশি নার্ভাস হয়ে পড়ছে। মৃন্ময় এতটাই স্পিডে গাড়ি ছেড়েছে যে প্রায় 15 মিনিটের মধ্যে গাড়ি এসে পৌঁছে গেল হসপিটালের সামনে।
মৃন্ময় গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতর ঢুকে ওয়ার্ড বয়দের ডেকে দুটো স্ট্রেচার এনে সানেয়ার আহমেদ আর মুহিতকে স্ট্রেচারে করে হসপিটালের ভিতর ঢুকিয়ে নিল। রূপ মুহিতের স্ট্রেচারের পিছু দৌড়াতে দৌড়াতে অপারেশন থিয়েটারের সামনে চলে এলো। মৃন্ময় ডক্টর ডেকে মুহিত আর সানোয়ার আহমেদকে চেক আপ করিয়ে দ্রুত অপারেশনের অনুমতি দিয়ে দিল। দুজন ডক্টর সানোয়ার আহমেদকে নিয়ে ওটিতে ঢুকে গেল। আরও দুজন ডক্টর মুহিতকে ওটিতে ঢুকাচ্ছে আর মৃন্ময়কে উদ্দেশ্য করে বলছে, উনার অবস্থা খুবই বর্বর। শেষ অবধি আমরা উনাকে টিকিয়ে রাখতে পারবো কি না জানি না, তবে আমরা চেষ্টা করব। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আপনারা পুলিশ ডায়েরি করে আসুন। দুজনের অবস্থা দেখে মনে হচ্ছে দুজনই কোনো ক্রাইমের শিকার হয়েছে। ডক্টর আর দাঁড়ালো না। হাতে করে 3 ব্যাগ রক্ত নিয়ে দ্রুত পায়ে হেঁটে ওটিতে চলে গেল। রূপ ফ্লোরে দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে বসে আছে। চোখের পাতাও ফেলছে না সে। চোখ দিয়ে শুধু টলটলিয়ে পানি পড়ছে। মানব মূর্তি হয়ে গেছে সে। হাত পা ও নাড়াচাড়া করছে না। কেবল কান্নার গঙ্গানি শোনা যাচ্ছে। শাড়িটা ওগা থেকে খুলে খুলে পড়ছে। চোখ মুখের অবস্থা খুব নাজেহাল। দুনিয়া ভুলে সে নিজের মধ্যেই ডুবে আছে। নিজের সাথে বোঝাপড়া করছে সে। মুহিতের সাথে মনে মনে নানা ধরনের বোঝাপড়ায় লিপ্ত আছে। তার প্রতিটা ধ্যান জুড়ে শুধু মুহিতের বিচরণ চলছে। চিৎকার করে কাঁদতে পারছে না সে। চিৎকার করে কান্নার মাঝে একটা মজা আছে। ভেতরের সব জমানো কষ্ট উগরে ফেলা যায়। তবে নীরব কান্নার যন্ত্রণা বেশি। এই কান্নায় ভিতরটা ছিন্ন ভিন্ন হলেও মুখ খুলে প্রকাশ করা যায় না। কষ্টটা বুকের ভিতরই দলা পেকে রয়ে যায়। এর মাঝেই মারু আর মিস্টার হাসিব হসপিটালে ছুটে এলো। মৃন্ময় রূপের পাশে দাঁড়িয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু আগেই সে পুলিশকে ফোন করে হসপিটালে চলে আসতে বলেছে। মারু ছুটে এসে রূপের পাশে বসল। রূপের মাথায় হাত বুলিয়ে মারু কিছু বলতে নিলেই রূপ এক ঝটকায় মারুর হাতটা সরিয়ে মিনমিন করে বলল, আমাকে একদম সান্ত্বনা দিতে আসবি না। আমার মুহিতের কিছু হয়নি। ভালো আছে সে। আমি এই মায়ে মুহিতের সাথে কথা বলেছি। মুহিত বলেছে সে ভালো আছে। শুধু হালকা একটু ব্যথা পেয়েছে। ডক্টর একটু চেক আপ করে দিলেই সেরে যাবে। আমার মুহিত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমাকে বলে গেছে একদম কান্না না করতে। না হয় আমার শ্বাস বেড়ে যাবে। তখন মুহিত আমাকে খুব বকবে। তুই সান্ত্বনা দিতে আসলেই আমার কান্না চলে আসবে। আমি চাই না আমার কান্নার কারণে মুহিত কষ্ট পাক। তোরা আমার সামনে থেকে চলে যা। আমি এখানে একা একাই বসে থাকব। ডক্টরের চেক আপ শেষ হলে মুহিত এসে আমার পাশে বসবে। রূপ আচমকা চিৎকার দিয়ে বলে উঠল, জায়গাটা খালি কর জলদি। মারু থতমত খেয়ে তাড়াহুড়ো করে মারুর পাশ থেকে উঠে মৃন্ময়ের পাশে দাঁড়িয়ে পড়ল। মৃন্ময় মারুর কানে ফিসফিসিয়ে বলল, মন খারাপ করো না। রূপ এখন নিজের মধ্যে নেই। মুহিত ছাড়া রূপকে এই মুহূর্তে কেউ শান্ত করতে পারবে না। ওকে নিজের মতো করে একা ছেড়ে দাও। আর আল্লাহকে ডাকো। আল্লাহ যেন আমার বাবা আর ভাই উভয়কেই সুস্থ করে দেয়। মারু চোখের পানি ছেড়ে মৃন্ময়ের কাঁধে মাথা রেখে চোখ দুটো বুজে নিল। মৃন্ময় এক হাত দিয়ে মারুতে টাইট করে ধরে রেখেছে। মিস্টার হাসিব রূপের পাশে দাঁড়িয়ে আছে। রূপকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই উনার। তাছাড়া রূপকে এখন সান্ত্বনা দেওয়ার অবস্থাও নেই। কারণ রূপ এখন সুপার ভায়োলেন্ট হয়ে আছে। রূপকে ঘাটানো ঠিক হবে না।
ওইদিকে রূপ মনে মনে নানা ধরনের প্রলাপ বকছে। কি সব হাবি জাবি বলছে, কখনো হাসছে তো কখনো কাঁদছে, পাশ ফিরে কারো সাথে কথা বলছে। মানসিক প্রেসারে তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পর কয়েকজন পুলিশ অফিসার হম্বিতম্বি হয়ে হসপিটালে ছুটে এলো। পুলিশদের দেখেই মৃন্ময় আর মিস্টার হাসিব দ্রুত পায়ে হেঁটে উনাদের কাছে এগিয়ে গেল। একজন মাঝবয়সী পুলিশ অফিসার মাথা থেকে ক্যাপটা খুলে মৃন্ময়কে উদ্দেশ্য করে বলল, মিস্টার সানোয়ার আর মুহিত কোন কেবিনে আছে? মৃন্ময় অবাক হয়ে বলল, আপনারা উনাদের নাম জানেন কিভাবে? আমি তো আপনাদের জাস্ট ফোন করে বলেছিলাম হসপিটাল আসতে। দুজন লোকের সাথে খারাপ কিছু হয়েছে, ব্যাস এটুকুই। পুলিশ অফিসার বেশ সিরিয়াস হয়ে মৃন্ময়ের কানের কাছে ফিসফিসিয়ে বলল, উনারা দুজনই পুলিশের সোর্স। 2 দিন আগেই আমরা একটা মিশনে গিয়েছিলাম ড্রাগস পাচারকারীদের ধরতে, কিন্তু ওইখানে গিয়ে আমরা নিজেরাই ফেঁসে যাই। মুহিত আর মিস্টার সানোয়ারের যৌথ প্রচেষ্টায় 2 দিন পর আমরা আসামিদের নিয়ে ওইখান থেকে বেঁচে ফিরি। তবে মুহিত আর মি সানোয়ারকে কিছু বাছাই করা ড্রাগস সাপ্লাইকারীরা নির্মমভাবে মারধর করেছে। মিস্টার সানোয়ারকে বাঁচাতে গিয়ে মুহিতের অবস্থা আরও করুণ পর্যায়ে ঠেকেছে। হয়তো উনাদের ক্ষত বিক্ষত শরীর দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আমরা চেয়েছিলাম মুহিত আর মিস্টার সানোয়ারকে হসপিটালে নিয়ে আসতে, কিন্তু মুহিত বলল আগে আসামিদের আইনের হেফাজতে রেখে আসতে। তাও আমি আমার আরেকজন সোর্স দিয়ে মুহিতের ওয়াইফকে খবরটা জানিয়ে দিয়েছি। আমি জানতাম পরিবারের লোকরাই মুহিত আর সানোয়ার আহমেদকে উদ্ধার করতে পারবে। আপনি কল করার পর বুঝতে আর দেরি হলো না, উনারা দুজনই হলেন সানোয়ার আহমেদ আর মুহিত। মৃন্ময় মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। মিস্টার হাসিব অবিশ্বাস্য দৃষ্টিতে পুলিশের দিকে তাকিয়ে আছে। মারু পাশে দাঁড়িয়ে সবটা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। রূপ এখনো নিজের সাথে কথা বলছে। কি সব বলছে সে নিজেও জানে না। মৃন্ময় মিস্টার হাসিবের পাশে দাঁড়িয়ে অনুশোচনা নিয়ে বলল, তাহলে আমার আম্মু আর চাঁদচুর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভুল ছিল। ওরা অকারণে 2 দিন থানায় ছিল। মিস্টার হাসিব গলা ঝাঁকিয়ে বলল, সমস্ত অভিযোগ ভুল হলেও একটা অভিযোগ কিন্তু ঠিক। তোমার আম্মুই আমার বোন এবং বোন জামাইকে খুন করেছে। মৃন্ময় মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসারগুলো ওটির সামনে দাঁড়িয়ে আছে। উনাদের চোখে মুখে অস্থিরতার ছাপ। মারু রূপের পাশে দাঁড়িয়ে আছে, তবে কিছু বলছে না। রূপ হাত পা ছুড়ছে, হাসছে, কাঁদছে, নিজের মতো করে যা ইচ্ছে তা করছে। প্রায় 1 ঘন্টা পর সানোয়ার আহমেদের অপারেশন শেষ হলো। ওনাকে কেবিনে শিফট করে দেওয়া হলো। হুঁশ ফিরেনি এখনও ওনার। এদিকে পুলিশ অফিসাররা ওনাকে ঘিরে রেখেছে। মুহিতের অপারেশন এখনও চলছে। মৃন্ময় আর মিস্টার হাসিব অপারেশন থিয়েটারের সামনে ঘোরাঘুরি করছে। রূপ এবার বসা থেকে উঠে ধীর পায়ে হেঁটে ওটির সামনে গেল। জানালার কাছ দিয়ে রূপ ওটির ভিতরটা পর্যবেক্ষণ করছে, তবে কিছুই দেখা যাচ্ছে না ভিতরের। রূপ জানালা থেকে মুখ ফিরিয়ে মৃন্ময়কে উদ্দেশ্য করে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, মৃন্ময় ভাইয়া। মোহিত এখনও রুম থেকে বের হচ্ছে না কেন? মৃন্ময় গলা জড়ানো কণ্ঠে বলল, এই তো আর কিছুক্ষণ পর বের হবে, তুই অপেক্ষা কর বাহিরে। আর কত অপেক্ষা করব? ধ্যাত, আমি আর পারছি না। এরই মাঝে ওটির দরজা খুলে ডক্টর সাহেব বেরিয়ে আসলেন। ডক্টর কিছু বলার আগেই রূপ এক দৌড়ে ওটির ভিতরে ঢুকে গেল। ডক্টর রাগ দেখিয়ে রূপকে কিছু বলতে নিলেই মৃন্ময় বেশ কাতর স্বরে বলল, স্যার প্লিজ রূপকে বাধা দেবেন না, সে মানসিকভাবে বিধ্বস্ত। রোগীর কাছে কিছুটা সময় থাকতে দিন তাকে। আশা করছি
ওর জন্য রোগীর কোনো ক্ষতি হবে না। ডক্টর আর কিছুই বলল না। মৃন্ময়ের কথা ডক্টর মেনে নিল। রূপ ওটিতে ঢুকেই দেখল মুহিতের শরীরটা সাদা কাপড় দিয়ে জড়ানো। আচমকাই রূপ থমকে গেল। অজানা ভয়ে তার বুকটা মোচড় দিয়ে উঠল। এদিকে ওটির ভিতরে থাকা ডক্টররা রূপের পাশে দাঁড়িয়ে বলল, ম্যাম, আপনি চিন্তা করবেন না একদম, উনি সুস্থই আছেন। ওনার পরনের শার্ট প্যান্ট সব খুলে রাখা হয়েছে। পুরো শরীরে সেলাই করতে হয়েছে তো, তাই লজ্জা নিবারণের জন্যই চাদর দিয়ে ওনাকে ঢেকে রাখা হয়েছে। রূপ এবার স্বস্তির শ্বাস ছেড়ে দৌড়ে গেল মোহিতের কাছে। মুখ থেকে চাদরটা সরিয়ে রূপ এক দৃষ্টিতে মোহিতের দিকে তাকিয়ে আছে। মুখটা নেতিয়ে ছোট হয়ে গেছে তার। মুখ বাদে পুরোটা শরীরে মোহিতের কাটা ছেঁড়ার দাগ। এক হাতে ব্লাডের নল আর অন্য হাতে স্যালাইনের নল, মুখে অক্সিজেন লাগানো। মোহিতের দিকে তাকানোই যাচ্ছে না বলতে গেলে। রূপ চুপ করে মোহিতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকাই মাথা নাড়ল আর ধপাস করে ফ্লোরে ছিটকে পড়ল। কিছু পড়ার আওয়াজে ডক্টররা পিছন ফিরে তাকালো। রূপকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ডক্টররা দৌড়ে এসে রূপকে ধরল। চলবে,